ক্রিটিক যদি হয় যে গাছের গুঁড়ির মতো আপনার রাস্তা আটকে দিতেছে, তাহলে ওই ক্রিটিককে আমি সন্দেহ করি। ক্রিটিক হচ্ছে কুয়াশার মধ্যে হলুদ বাতি। হলুদ বাতি যেভাবে কুয়াশা ভেদ করে করে আগায়, আপনার ক্রিটিক আছে, আপনি ভেদ করে কেটে কেটে আগাচ্ছেন, কিন্তু আপনি আগাচ্ছেন। কিন্তু আপনি ক্রিটিকের নামে গাছের গুঁড়ি দিয়ে রাস্তাটা বন্ধ করে দেবেন এবং এখন বলবেন গণভোট লোকে না বুঝে ভোট দিয়েছে, এটা আপনি বলার কেউ না। হয় নাই সেটা হয় নাই, কারণ আপনার সমাজে এটা নিয়ে কোনো প্রস্তুতিই ছিল না। এটা সার্বিক একটা বিষয়, মানে স্তরের বিষয়, চিন্তার স্তরের বিষয়। গণ-অভ্যুত্থান নিয়ে কোনো আলোচনা ছিল না। ফরহাদ মজারি আলোচনা করেছেন, বিচ্ছিন্নভাবে দুই একজন আলোচনা করেছেন, তাদেরকে আপনারা হঠকারী বলেছেন, তাদেরকে আপনারা বিপ্লবী, রোমান্টিক ইত্যাদি বলেছেন। তাহলে যে সমাজে আলোচনা ছিল না গণ-অভ্যুত্থান নিয়ে, সেই সমাজে আপনি গণ-অভ্যুত্থানের 2 বছরের মাথায় এমন একটা চুটকি দিবেন আর সব রাতারাতি হয়ে যাবে, বিষয়গুলো এত সহজ না। এটা আরও লম্বা সময় লাগবে। পৃথিবীর ইতিহাসগুলো সেটাই বলে, আমরা যতটুকু বুঝি দেখি ততটুকু এটাই বলি। গণ-অভ্যুত্থানের 2 বছর এরপরে অনেক ধরনের কথা হয়েছে এবং হবে আরও, কারণ এটা এখনও একটা চলমান জিনিস। সবাই সবার জায়গা থেকে দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের অভিজ্ঞতাটা আমরা শুধু বলতে পারি, আমরা তো 8-10 বছর অন্তত নানাভাবে সক্রিয় ছিলাম আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে। সেগুলোর অনেক গুরুত্ব আছে। এখনকার পরিস্থিতি আলাদা, কিন্তু এগুলোর একটা গুরুত্ব এখনও আছে। এইটা বলা হয় যে 15 বছরের ধারাবাহিক আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটেছে, শুধু জুলাইকে এভাবে বললে হবে না। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এটা জুলাইয়ে ভূমিকা রেখেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ধরনের মানুষেরা ইদানিং বলা শুরু করেছেন। এটা আমার কাছে মনে হয়েছে এটা তাদের জুলাই পরবর্তী যে এক্সপেরিয়েন্স বা যদি বলি তিক্ততা নানা বিষয় নিয়ে, সেইটার একটা মানে প্রতিক্রিয়া হচ্ছে এই বিষয়টা, যে তারা বলার চেষ্টা করছেন এটা। অর্থাৎ এটা হলো জুলাইয়ের যারা নেতৃত্ব দিয়েছেন, যে ছাত্রদের কথা বলবো, ছাত্র নেতৃত্ব বলতে আমি আবার কয়েকজন ব্যক্তিকে বোঝাচ্ছি না, এন্টায়ার ছাত্র সমাজের কথা বলছি, এবং তার সাথে সাথে জনগণ, তাদেরকে আন্ডারমাইন করার জন্য এই কথাটা বলা হচ্ছে যে আমরা 15 বছর ধরে ধারাবাহিক আন্দোলন করেছি এবং এরপরে গিয়ে জুলাই মাসে এটার একটা পরিণতি পেয়েছে। ঘটনাটা একেবারেই এরকম ছিল না, একেবারেই এরকম ছিল না। কীরকম ছিল? জুলাইয়ের আগে শেখ হাসিনা সফলভাবে 3টা ডামি নির্বাচন করতে পেরেছিলেন, এবং তার সর্বশেষটা ছিল 24 জানুয়ারির ডামি নির্বাচন। এটার বিরুদ্ধে বিরোধী দলগুলোর আন্দোলন ছিল বিএনপির নেতৃত্বে, আমরাও তাদের সাথে ছিলাম তখন, কারণ যেহেতু আমরা শেখ হাসিনার শাসনের অবসান চাইতাম। কিন্তু যেভাবে বিএনপি এটা করতে চাইতো, সেটা নিয়ে আমাদের মধ্যে তখনই অনেক প্রশ্ন ছিল। তো কিন্তু বিএনপি ভেবেছে যে সরকারের কাছে একটা আওয়ামী লীগ সরকার পদত্যাগ করবে, বিভিন্ন চাপে, বিশেষত আন্তর্জাতিক চাপে স্যাংশন হবে বাংলাদেশে। আপনারা দেখেছেন যখন র্যাবের কর্মকর্তাদের স্যাংশন দিল, তখন পিটার হাসের অনেক তৎপরতা বেড়ে গেল, এবং তারপরে বিএনপি ভেবেছে যে এটা দিয়ে তারা একটা চাপে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ঘটবে এবং তারা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে। তাদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এর বাইরে কোনো দাবি ছিল না। এটা যখন আমি বলছি, তখন কিন্তু বিএনপির নেতাকর্মীদের যে 15 বছর যে আত্মত্যাগ, এটা কোনোভাবে অস্বীকার করছি না আমি। তারা অবশ্যই সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে, এবং তাদের নেতাকর্মী যারা সারা দেশের, তারাও গণ-অভ্যুত্থানই চেয়েছে। কারণ তাদের সাথে আমাদের দেখা হয়েছে বিভিন্ন বড় বড় সমাবেশের সময়, এই সেগুনবাগিচা, পল্টনের আশেপাশে এলাকাগুলোতে। সেখানে কিন্তু তারা এসে বলতেন যে আমরা ক্ষমতায় যাইতে চাই না, কিন্তু শেখ হাসিনাকে ফেলাই দিতে চাই। এটা ছিল তাদের তৃণমূলে যারা আসতো তাদের সেন্টিমেন্ট। কিন্তু তাদের নেতারা এইভাবে চিন্তা করেন নাই, একেবারেই চিন্তা করেন এইভাবে। কারণ হচ্ছে যে যখন ওই গণ-অভ্যুত্থানের কথা বললে 24 জানুয়ারি নির্বাচনের আগে তারা এটাকে সন্দেহের চোখে দেখতো, এবং খুবই দায়িত্বশীল জায়গা থেকে, তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ উপদেষ্টা ইত্যাদি মতো জায়গা থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এরকম বলা হয়েছে যে যারা এখন গণ-অভ্যুত্থানের কথা বলছেন, 24 জানুয়ারির আগে, তারা হচ্ছে আসলে আওয়ামী লীগ, তারা আসলে ছুপা আওয়ামী লীগার, এবং তারা আওয়ামী লীগকে সুবিধা দিতে চায়। এই কথাগুলো তারা বলতো, কারণ আমরা একটা সুন্দর রাস্তা পেয়েছি, যেটা হচ্ছে অনিক রয় বলে গেলেন যে সিভিল সোসাইটির একাংশ নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চাচ্ছেন। তো তারা একটা সুন্দর রাস্তা পেয়েছেন যে একটা নির্বাচন হবে, এবং তার মধ্যে দিয়ে মানুষ তো অবশ্যই শেখ হাসিনার বিরুদ্ধে ভোট দেবে। এর মধ্যে আবার গণ-অভ্যুত্থান, এইসব জটিল জটিল ব্যাপার নিয়ে আসতেছে কারা, তারা কী চায়, এটা তখন একটা আলোচনা ছিল। ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে। কিন্তু আমরা কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী এই ধরনের সেমিনার বলেন, আর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে আলোচনা বলেন, এগুলো করার চেষ্টা করেছি যে আপনি ফ্যাসিবাদের কাছে নির্বাচন চাইতে পারেন না, গণ-অভ্যুত্থান করতে হবে। তখন তো যেটা বললাম, এবং আমরা এই বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে এনগেজ করার চেষ্টা করেছি যে আপনারা এসে কথা বলতে চান। কেউ কিন্তু তখন রাজি হতো না কথা বলতে।
তাদের কাছে বই পাঠানো হয়েছে, আমাদের লিটারেচারগুলো পাঠানো হয়েছে, আমরা কীভাবে চিন্তা করছি বোঝার জন্য। সব নেসেসারিলি না যে আমাদের সব কথা তাদেরকে মেনে নিতে হবে, কিন্তু আসেন একটা কথা বলি, আমরা একটা আলোচনা তুলতে চাচ্ছি, আপনারা আপনাদের দিকটা বলেন। তখন কেউ এই ব্যাপারে কিন্তু কোনো পজিটিভ ইতিবাচক কোনো বিষয় দেখায় নাই। তখন একটাই লাইন ছিল, নির্বাচন লাগবে, এবং আলটিমেটলি সেটা তারা ঠেকাতে পারে নাই। 24 জানুয়ারিতে সাকসেসফুলি একটা দামি নির্বাচন শেখ হাসিনা করতে পেরেছে, এবং সেটা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। জনগণ এটা নির্বাচনে ভোট দিতে যায় নাই, এবং আওয়ামী লীগের 30% ভোট, আমি যেটা একটু আগে বললাম যে অনেক রুদালি বুদ্ধিজীবী, রুদালি অ্যাক্টিভিস্ট যারা এখন বলছেন যে আওয়ামী লীগের 30% ভোট কীভাবে বাদ দিচ্ছেন, তাদেরকে কেন বাদ দিচ্ছেন, তো তাদের 30% ভোট থাকলে সেই ভোটাররা কেন নামলো না ওই দিন 7 জানুয়ারিতে ভোট দিতে? এটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার। 30% ভোট দেখাতে পারলে তো শেখ হাসিনা এটাকে একটা বিরাট সফল নির্বাচন দেখাতে পারতো। 30% ভোটও তো সেদিন পরে নেই। যাই হোক, তো এরপরে জানুয়ারির পরে, মানে 7 জানুয়ারি নির্বাচনের পরে ওই আন্দোলন ফেল করার পরে বিএনপির প্রতিক্রিয়া কী ছিল? 9 জানুয়ারিতে তাদের একটা মিটিং হয়েছে, এগুলো সব ডকুমেন্টেড। 9 জানুয়ারিতে তাদের স্থায়ী কমিটির মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এখন আমেরিকার প্রতিক্রিয়া দেখবে। এই যে শেখ হাসিনা এভাবে একটা নির্বাচন করে ফেলতে পারলো, সেইটার ব্যাপারে আমেরিকা কী পদক্ষেপ নেয় এটা তারা অবজার্ভ করবে গভীরভাবে। এবং তারা কোনো কর্মসূচি দেয় না, এটা আমরা সবাই জানি যে এই নির্বাচন মানি না, সুতরাং জনগণকে তারা যে বলা নেমে আসেন বা কিছু একটা, আমরা ধারাবাহিক আবার কর্মসূচিতে যাব, বিএনপির কোনো কর্মসূচি তখন ছিল না, ঠিক আছে। এবং ওই কথাটাও আসলো, সম্ভবত কাদের বলল যে অনেকগুলো বড় বড় জমায়েত কিন্তু বিএনপি করেছে। আপনাদের সবারই মনে আছে জুলাই মাসে কোথাও 5 তারিখ বাদ দিলে একসাথে এত মানুষ হয় নাই। ওই যে 22 ডিসেম্বর 10 তারিখ, 23 27 জুলাই, 23 28 অক্টোবর, যে জমায়েতগুলো ঢাকা শহরে একসাথে যে 10-15 লক্ষ মানুষ হয়েছে, এরকম এত বড় জমায়েত জুলাই মাসে কোথাও ঢাকা শহরে কোথাও হয় নাই। সবই হয়েছে একটা চোরাগোপ্তা গেরিলা কায়দায়, জনগণ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, কিন্তু একসাথে 10 লক্ষ মানুষ 12 লক্ষ মানুষ ছিল, এটা কোথাও ছিল না। তবু জুলাই সফল হয়েছে, জানুয়ারি সফল হয়নি। এটা কারণ হচ্ছে আপনি জানুয়ারির নেতৃত্ব, তাদের দাবিটাই তো এমন যে দাবি সফল হবে না, এবং সেটা ওই ভাতের হোটেলের হারুন একটা পামা ফুটিয়ে বা কী বলে এটা ককটেল ফুটিয়ে 20 মিনিটের মধ্যে ডিসপার্স করে দিতে পেরেছিল ওই জমায়েতটাকে। কিন্তু জুলাইয়ের জমায়েতটাকে আপনার ওই যেটা পুলিশ অফিসার বললেন যে গুলি করতেছে একটাকে, একটা মরে বাকিটি যায় না, এইরকম একটা জায়গায় গিয়েছিল। কারণ হচ্ছে সামহাও ঐতিহাসিকভাবে বাংলাদেশের ছাত্র সমাজের সাথে এখানকার জনগণের যে একটা সম্পর্ক বা এবং ছাত্র সমাজের প্রতি তাদের যে আস্থা, এইটা জুলাই মাসে ক্লিক করেছে, এবং তারা জনগণ ছাত্রদের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে, এবং এই কারণে তারা রাস্তায় নেমেছে, তারা এখান থেকে সরে যায় নাই। এটা ছিল বিষয়, সিম্পল। এবং এখানে বিএনপির লোকজন ছিল, জামায়াত ইসলামীর লোকজন ছিল, সব রাজনৈতিক দলের লোকজন ছিল জুলাই মাসে, কিন্তু কেউ বলতে পারবে না যে এটা রাজনৈতিক দলগুলোর গণ অভ্যুত্থান। ইট ইজ নট। এটা আমরা ইতিহাসটাকে বিকৃতি করলে সেটা ঠিক হবে না। 69 গণ অভ্যুত্থান, 90 গণ অভ্যুত্থানের সাথে 24 গণ অভ্যুত্থানের একটা ফান্ডামেন্টাল পার্থক্য আছে। এইটা এমনকি বদরুদ্দিন উমরের মতো পণ্ডিত ব্যক্তিও কিন্তু স্বীকার করতে আমি তার মধ্যে দেখেছি কুণ্ঠা আছে। এই কথা আমি বলেছি বলে অবশ্য বদরুদ্দিন উমরের লোকেরা আমাকে খুব গালাগালি করলো কয়েকদিন ফেসবুকে। উনি গণ অভ্যুত্থানে আগে বলেছেন এটা বাংলাদেশের সবচেয়ে তীব্র গণ অভ্যুত্থান 3টা গণ অভ্যুত্থানের মধ্যে। গণ অভ্যুত্থানে 1 বছর পরে উনি বলেছেন এটা ঠিক গণ অভ্যুত্থান না। এটা তো ভাই রেকর্ডের বক্তব্য, আপনি অস্বীকার করেন কেন? এটা কোনো গণ অভ্যুত্থান না। এটা কি? এটা গণ আন্দোলনও না। এটা হচ্ছে গণ আন্দোলন করতে না পারলে যে ক্ষোভ তৈরি হয়, সেই ক্ষোভ থেকে তৈরি হয় একটা পরিস্থিতি। তো জুলাই গণ অভ্যুত্থান যেটা ছিল আপনার 3টা গণ অভ্যুত্থানের মধ্যে সবচেয়ে তীব্র গণ অভ্যুত্থান, সেটা 1 বছরের মাথায় এসে হয়ে গেছিল একটা পরিস্থিতি, ঠিক আছে। কেন? কারণ হচ্ছে 69 গণ অভ্যুত্থানে আপনি পলিটিক্যাল ফরমেশনটা দেখবেন, 90 গণ অভ্যুত্থানের পলিটিক্যাল ফরমেশন দেখবেন, আর এবারকার পলিটিক্যাল ফরমেশন দেখবেন, এখানেই পার্থক্য। এবার যেহেতু একটু ভিন্ন ধরনের একটা পলিটিক্যাল ফরমেশন, ইভেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ টাইপের যে জিনিসগুলো হইতো 69 এবং 90, এবার তার চেয়ে আলাদা জিনিস হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরমেশনটা ঠিক ওরকম ছিল না। তো এই কারণে ঠিক যেহেতু এটা আমাদের পরিচিত গ্রামারের মধ্যে পড়ে না, ফলে এটাকে স্বীকৃতি দিতে অনেকেরই মানে বাধতে পারে, আর তাছাড়া মতাদর্শী অনেক কারণ তো থাকতেও পারে। তো এই কারণে আপনার এই গণ অভ্যুত্থান হওয়ার পরেও গণ অভ্যুত্থানের কিন্তু এখনও পর্যন্ত দেখবেন আমাদের যে তর্ক বিতর্কগুলো, এগুলো হচ্ছে নিজেদের মধ্যে বিশেষত বেশি বেশি তর্ক। তো সেগুলার আমরা রমেল ভাই বলার আগে আমি শেষ করবো, অসুবিধা নেই, আমার আর বেশি কথা বলার নেই। আমাদের যে নিজেদের মধ্যে যে তর্কগুলা, সেগুলো হচ্ছে গণ অভ্যুত্থানের পরের পরিস্থিতি, সবগুলোই গণ অভ্যুত্থানের পরের পরিস্থিতি দিয়ে আমরা গণ অভ্যুত্থানের সময়কার বিভিন্ন বিষয় ফয়সালা করার চেষ্টা করতেছি। আরেকটা হলো যে যেহেতু আমি বললাম যে গণ অভ্যুত্থানের আগে এখানে কোনো সার্বিক মানে গণ অভ্যুত্থানে আলাপ করা যেত না, ছোটো ছোটো পরিসরে আমরা করেছি, আমরা এখানে যারা আছি বিশেষত যারা সমাজের ক্রিটিক্যাল অংশ, কিন্তু মেইন স্ট্রিমে এই আলোচনাটা ছিল না, আলোচনাটা করাও যাইতো না। ফলে গণ অভ্যুত্থানের পরে আপনি এরকম একটা সরকার পাবেন এবং সেখানে যা যা হওয়ার আপনারা যেগুলো নিয়ে অভিযোগ করেন সেগুলো হবে, এটাতে আমরা কেন এত আশ্চর্য হই আমি জানি না। আরেকটা জিনিস হচ্ছে যে গণ অভ্যুত্থান তো শুধু সরকার না,
অন্তর্বর্তী সরকারের যা 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 ব্যাপার সেগুলো দিয়ে যদি আমরা গণঅভ্যুত্থানকে বিচার করতে চাই এবং আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী বিভিন্ন অনুভূতি সেটা দিয়ে যদি আমরা গণঅভ্যুত্থান বিচার করতে চাই তাহলে কিন্তু সেটা গণঅভ্যুত্থানের প্রতি জাস্টিফাই করা হয় না। বিশেষত আলোচনাটা তো আপনাকে শুরু করতে হবে 5 তারিখে বঙ্গভবন ক্যান্টনমেন্ট এবং বঙ্গভবনে যাওয়া থেকে। ওইটা কারা গিয়েছিল তাদেরকে আপনি প্রশ্ন করবেন, আর তাদেরকে আপনি প্রশ্ন করবেন না, আর 2 দিনের ছাত্রদের যারা কিনা অনভিজ্ঞ এই ব্যাপারগুলো বুঝতো না তখন তাদেরকে আপনি মানে একেবারে 16.5 আনা দোষ দিয়ে দিবেন, এটা তো ঠিক না। তাদের দোষ আছে, তাদের অনেক ভুল আছে, কিন্তু যারা যে 70 বছরে, এটাই তো আমাদের রাজনৈতিক দলগুলো, যাদের বয়স 70 বছর, যাদের বয়স 80 বছর, তারা এরকম একটা মুহূর্তে ফলস হিরো হইতে যায়, আর্মির গাড়িতে উঠে এভাবে জনগণকে হাত নাড়ে। আপনারা দেখেন না ওই রাজনীতিবিদদের চেহারাগুলো ভাসে না? তো আপনারা তো এত পুরনো রাজনীতিবিদ, আপনারা এই কাজ করলেন কেন? আপনি কি গণঅভ্যুত্থানের হিরো? আপনি গণঅভ্যুত্থানের হিরো ছিলেন না, কিন্তু ওই যে আধা ঘন্টার জন্য হিরো হওয়ার যে একটা কুরকুরানি, এটা হচ্ছে সে জনগণের সামনে দ্বারা আর্মির গাড়িতে উঠে সে আর্মির কাছে আপনারা যাবেন কেন? আর্মির বিজয়ী শক্তি কখনো আরেকজনের কাছে যায়? আপনারা কেন তাদেরকে বললেন না? আপনারা বর্ষিয়ান রাজনীতিবিদ, আপনারা এত বড় বড় রাজনৈতিক দল, আপনারা বললেন না কেন যে ইউ কাম টু আস, আমরা গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তি, ছাত্ররা বসবে, আমরা রাজনৈতিক দলগুলো বসবো, আপনারা জেনারেলরা আসেন, আমরা বসে ঠিক করবো পরবর্তী ফরমেশন কী হবে। আপনারা পই করে চলে গেছেন বঙ্গভবনে ক্যান্টনমেন্টে, সেখানে দিয়ে আর্মি প্রধানকে দিয়ে বলিয়েছেন আমরা অন্তর্বর্তী সরকার গঠন করতে যাচ্ছি। এটা বলেন নাই উনি বিকাল 4টার সময়? তারপর রাতের বেলা বঙ্গভবনে যায় নাই। এখান থেকেই তো ঘটনাগুলো ঘোরা শুরু হয়েছে। এর পরবর্তীতে ওই 2 জনের সরকারে যাওয়া নিয়ে যত প্রশ্ন করা হয়েছে যে এরা 2 জন সরকারে গেল কেন, চুপ্পুর কাছে শপথ নিল কেন, এরপর অসংখ্যবার সুযোগ এসেছে চুপ্পুকে সরিয়ে দেওয়ার, আপনারা সরান নাই কেন? অনেকবার সুযোগ এসেছে। বাংলাদেশ ইতিহাস নাই যে মিল্লাত ভাই সাক্ষী, বাংলাদেশ ইতিহাস নাই স্পিকারকে বাইপাস করে বা স্পিকার না থাকা অবস্থায় কীভাবে রাষ্ট্রপতিকে সরাতে হয়, এই উদাহরণ নাই? উদাহরণ প্রচুর আছে। হ্যাঁ, প্রধান বিচারপতি পালিয়ে গেছে আপনার দেশে, তাহলে কোথায় আর সংবিধান কোথায়, কিসের কি, মানে কীভাবে আপনি সাংবিধানিক পদ্ধতিতে করবেন? ফলে এগুলো হচ্ছে না করতে চাওয়ার একটা মানে যে অজুহাত, সেটাকে বড় করে দেখানো হয়েছে। আপনারা শপথ নিয়েছেন, এই জন্য আমাদেরকে এগুলো করতে হয়েছে। এগুলো হচ্ছে একেবারেই এক্সকিউজ, অন্য কিছু না। তো লাস্ট কথা হচ্ছে এইটা যে এখন যেটা আমি বললাম যে এখন যে এক ধরনের রুদালিপনা দেখতে পাই, এটা সিরিয়াসলি আমাকে খুব বিরক্ত করে। মানে ওই যে কান্নাকাটি আর কি, মহাশ্বেতা দেবীর গল্পটা আপনারা জানেন, রুদালি একটা গল্প, তার এই রুদালিপনার কোনো দরকার নাই। যারা পারে নাই তারা পারে নাই, তারা পারে না, তারা বুঝে না। তা আপনারা যারা পারেন আপনারা এগিয়ে যান, এবং এটা অল অ্যাবাউট পলিটিক্যাল ফরমেশন। আপনি যেটা ধরেন, আপনি 5 তারিখের আগে বলছেন সংবিধান সভা লাগবে, এই যে শিক্ষক নেটওয়ার্ক আছে যারা সুন্দরবন আন্দোলন করেছেন, আমরা রেসপেক্ট করি তাদেরকে, তারা 5 তারিখের আগে বলতে পেরেছেন সংবিধান সভা লাগবে। এখানে আজম স্যার আছেন, 4 তারিখ উনি আমাকে কল করেছেন যে তোমরাও বলো সংবিধান সভার কথা। মানে এই কথাটা তো সমাজে ছিল আগে থেকেই। কিন্তু তাহলে আমার কথাটা হচ্ছে যে আপনারা যারা 5 তারিখের আগে এই জিনিসটা বুঝতে পারলেন যে সংবিধান সভা লাগবে বা গণপরিষদ লাগবে, যেইটাই বলি, তো পরবর্তীতে 5 তারিখের পরে এটাকে কেন্দ্র করে আপনাদের মোবিলাইজেশন কোথায়? আপনারা তো এটা নিয়ে মোবিলাইজ করেন নাই, পলিটিক্যাল ফোর্স হওয়ার চেষ্টা করেন নাই। তাহলে এটা হাওয়া থেকে আসবে নাকি? আর বলবেন যে ডানপন্থীরা এসে গেছে আমরা খেলবো না, এভাবে তো খেলা হয় না। ডানপন্থীরা তাদের মতো রাজনীতি করছে, আপনি আপনার রাজনীতি করেন। আলটিমেটলি আপনি যদি একটা পলিটিক্যাল ফোর্স আকারে হাজির হন, আপনাকে বাদ দিয়ে কিছু হবে নাকি? আপনাকে বাদ দিয়ে কিছু হলে আপনি জনগণকে, বৃহত্তর জনগণকে মোবিলাইজ করেন, এই ডানপন্থীদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান করেন, সেই গণঅভ্যুত্থানের পরে আমাদেরকে একটু নিরাপত্তা দিয়েন যারা আমরা ডানপন্থী আছি, তাহলেই তো হয়। সিম্পল তো। মানে আপনারা যখন, আমরা তো ধরেন পারি নাই, আমরা তো ধরেন অনেককে ছেটকে ফেলেছি, অনেককে বাদ দিয়ে দিয়েছি, অনেকের প্রতি অবিচার করেছি, কিন্তু যখন আরেকটা মহান গণঅভ্যুত্থান হবে, সেই গণঅভ্যুত্থানের পরে তো আপনারা আমাদেরকে বাদ দিবেন নিশ্চয়ই, বা আমাদেরকে তো ধরেন ফায়ারিং স্কোয়াডে পাঠাবেন না। তো আমরা এই কারণে নিশ্চিন্ত আছি। যারা পারে নাই তারা পারে নাই, এটা নিয়ে আর কত কষ্টাকষ্টি করবেন? আপনারা আগায় যান, একটা রোডম্যাপ ঘোষণা করেন, আগামী 5 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে আরেকটা গণঅভ্যুত্থান করেন কিংবা বিপ্লব করেন, এবার যা যা করা গেল না সেটা করেন, এবং সেখানে আমরা যারা পারি নাই তাদের প্রতি আপনারা নিশ্চয়ই অবিচার করবেন না, এইটুকু বিশ্বাস আমরা করি। তাহলে সুতরাং এই রুদালিপনা বাদ দিয়ে, যেটা হয় নাই সেটা হয় নাই, কারণ আপনার সমাজে এটা নিয়ে কোনো প্রস্তুতিই ছিল না। এটা সার্বিক একটা বিষয়, মানে স্তরের বিষয়, চিন্তার স্তরের বিষয়। গণঅভ্যুত্থান নিয়ে কোনো আলোচনা ছিল না। ফরহাদ মজারি আলোচনা করেছেন, বিচ্ছিন্নভাবে 2-1 জন আলোচনা করেছেন, তাদেরকে আপনারা হটকারী বলেছেন, তাদেরকে আপনারা বিপ্লবী, রোমান্টিক ইত্যাদি বলেছেন। তাহলে যে সমাজে আলোচনা ছিল না গণঅভ্যুত্থান নিয়ে, সেই সমাজে আপনি গণঅভ্যুত্থানের 2 বছরের মাথায় এমন একটা চুটকি দিবেন আর সব রাতারাতি হয়ে যাবে, বিষয়গুলো এত সহজ না। এটা আরও লম্বা সময় লাগবে। পৃথিবীর ইতিহাসগুলো সেটাই বলে, আমরা যতটুকু বুঝি দেখি ততটুকু এটাই বলি। আরেকটা জিনিস, লাস্ট কথা, সেটা হলো ক্রিটিক নিয়ে কথাটা বলছিলাম জাহাঙ্গীরনগরে। এটা জুডিথ বাটলার আমি একটু পছন্দ করি, তার থেকে ক্রিটিক যদি হয় যে গাছের গুঁড়ির মতো আপনার রাস্তা আটকে দিতেছে, তাহলে ওই ক্রিটিককে আমি সন্দেহ করি। ক্রিটিক হচ্ছে কুয়াশার মধ্যে হলুদ বাতি যেভাবে কুয়াশা ভেদ করে করে আগায়, আপনার ক্রিটিক আছে, আপনি ভেদ করে কেটে কেটে আগাচ্ছেন, কিন্তু আপনি আগাচ্ছেন। কিন্তু আপনি ক্রিটিকের নামে গাছের গুঁড়ি দিয়ে রাস্তাটা বন্ধ করে দেবেন এবং এখন বলবেন গণভোট লোকে না বুঝে ভোট দিয়েছে, এটা আপনি বলার কেউ না। আমরা যারা বিপ্লব করতে চাচ্ছি তারা গণভোট নিয়ে না কেন, ক্ষুব্ধ না কেন যে গণভোট বাস্তবায়ন করছে না? এখানে তো জনগণ ভোট দিয়েছে। তো
এবং 4টা প্রশ্নের মধ্যে 3টা মানি 2টা মানি না, তাহলে কীভাবে আমি সিদ্ধান্ত নিলাম? এটা সিদ্ধান্ত জনগণ নিয়েছে। গণভোটের পরে এই প্রশ্ন আর প্রাসঙ্গিক না। কেউ যদি মনে করে আমি একটা প্রশ্ন আর স্যাক্রিফাইস করবো না, তাহলে সে না ভোট দেবে। আর যে মনে করেছে হ্যাঁ আমার জন্য 3টা গুরুত্বপূর্ণ আর একটাতে আমি একমত না, সে হ্যাঁ দিয়েছে, সেটা মানুষ নিজের মধ্যে ডিল করেই ভোট দিয়েছে। এখন আর এই প্রশ্ন 4টা 3টা 7টা এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট না। পাবলিক তার মতো সিদ্ধান্ত নিয়েই ভোট দিয়েছে। ভোট দেওয়ার পরে আপনি যদি বলেন যে সে কিছু বোঝে না, হ্যাঁ কিন্তু এই ভোট আপনার কোত্থেকে আনছেন, তাহলে এটা হচ্ছে আমাদের এক ধরনের বিপ্লবের নামে আমাদের এক ধরনের অ্যালিটিজম আর কি। তো সেটা আমরা সেখান থেকে বেরোতে হবে। আরও ভালো বিপ্লব আমরা করব নিশ্চয়ই ভবিষ্যতে, কিন্তু যেটুকু হয়েছে সেটুকু যেন বিভিন্ন কূটতর্ক করার মাধ্যমে আমরা না হারাই আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।